নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় জমিদার রবীন্দ্রনাথ কেমন ছিলেন। আমরা জানি যে সালটা মোটামুটিভাবে 1887 থেকে 1895 এইরকম একটা সময় রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার কাজে তিনি শিলাইদহ, শাহজাদপুর, পতিশর প্রভৃতি অঞ্চলে কাটিয়েছিলেন। তো এই যে একটা বিস্তীর্ণ পূর্ব বাংলায় তার কাটিয়ে ওঠা, তার কাটানো, জমিদার হিসেবে রবীন্দ্রনাথের ভূমিকাটা কেমন ছিল, আমরা আজকের আলোচনায় খুব সংক্ষিপ্ত পরিসরে সেই জায়গাটিকেই বুঝে নেবার চেষ্টা করব। প্রথমেই বলি যে রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরীর লেখা রায়তের কথা গ্রন্থের ভূমিকায় বলেছিলেন, আমার জন্মগত পেশা জমিদারি, কিন্তু আমার স্বভাবগত পেশা আসমানদারি। এই কারণে জমিদারির জমি আঁকড়ে থাকতে আমার অন্তরের প্রবৃত্তি নেই। ইচ্ছে না থাকলেও জমিদারির কাজ নিয়ে রবীন্দ্রনাথকে পূর্ব বাংলায় পাড়ি দিতে হয়েছিল। কিন্তু কেমন ছিল জমিদার হিসেবে রবীন্দ্রনাথের ভূমিকা, সেখান নিয়েই আজকের আমাদের সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথমেই বলি যে জমিদার হিসেবে রবীন্দ্রনাথ কখনোই প্রজা শোষক ছিলেন না। যে রবীন্দ্রনাথ সারা জীবন মানুষের পক্ষে থেকেছেন, মানুষের পাশে থেকেছেন, মানুষের হয়ে কথা বলেছেন, সেই মানুষের পাশে দাঁড়ানো দরদি রবীন্দ্রনাথকে তার স্বরূপ চিনতে, তাকে মানুষের হয়ে কথা বলতে প্রেরণা দিয়েছিল তাঁর এই শিলাইদহ, শাহজাদপুর, পতিশরের এই পর্ব। এই পর্বেই রবীন্দ্রনাথ প্রজাদের কাছাকাছি অনেকটাই এসেছিলেন। প্রজাদের দুঃখ, দুর্দশা, কষ্টগুলোকে, তাদের অন্তরের বেদনাটাকে তিনি খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন। সেই জন্য তাঁদের হয়ে কিছু করা রবীন্দ্রনাথের জীবনের সাধনা হয়ে উঠেছিল। এবং এই যে দরদ মানুষের প্রতি, এই দরদই কিন্তু সারা জীবন তার সাহিত্যের মধ্যে আমরা বারবার লক্ষ্য করব। আমরা দেখব যে রবীন্দ্রনাথ একটি চিঠিতে বলেছেন যে বাস্তবিক এরা যেন আমার একটি দেশজোড়া বৃহৎ পরিবারের লোক। এই সমস্ত নিঃসহায়, নিরুপায়, নিতান্ত নির্ভরপর সরল চাষাভূষদের আপনার লোক মনে করতে বড় একটা সুখ আছে। এদের ভাষা শুনতে আমার এমন মিষ্টি লাগে, তার ভিতরে এমন স্নেহ মিশ্রিত করুণা আছে। এরা যখন কোনো একটা অবিচারের কথা বলে আমার চোখ ঝাপসা হয়ে যায়। অন্য নানা ছলে আমাকে সামলে নিতে হয়। এরা অনেক দুঃখ অনেক ধৈর্য সহকারে সহ্য করেছে, তবু এদের ভালোবাসা কিছুতেই ম্লান হয় না। এই যে তিনি বলছেন, আহা, এমন প্রজা আমি দেখিনি। এদের অকৃত্রিম ভালোবাসা এবং এদের অসহ্য কষ্ট দেখলে আমার চোখে জল আসে। আমার কাছে এই সমস্ত দুঃখপীড়িত, অটল, বিশ্বাসপরায়ণ, অনুরক্ত ভক্ত প্রজাদের মুখে এমন একটি কোমল মাধুর্য আছে। এদের দিকে চেয়ে এবং এদের কথা শুনে সত্যি সত্যি বাৎসল্যে আমার হৃদয় বিগলিত হয়ে যায়। এই যে কথাগুলো রবীন্দ্রনাথ বলছেন, কাদের হয়ে বলছেন? না, মানুষের হয়ে, প্রজাদের হয়ে কথা বলছেন। যে প্রজাদের দুঃখ দুর্দশাগুলোকে তিনি খুব গভীরভাবে দরদ দিয়ে উপলব্ধি করেছিলেন। হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয়ে ফসল বাঁচানোর চেষ্টা, তাদের হাহাকার, সবটাই তিনি শুনতে পেতেন বোটে বসে। যে কথা তিনি তুলে ধরেছেন তার সোনারতরী কবিতার মধ্যেও। সেই প্রজাদের প্রতি রবীন্দ্রনাথের জমিদার হিসেবে ভূমিকা কেমন ছিল আমরা দেখতে পাব। রবীন্দ্রনাথ সেখানে যথার্থ একজন পিতার ভূমিকা পালন করেছিলেন। তার সবথেকে বড় পরিচয় শিলাইদহের একটি ঘটনার কথা। শিলাইদহে প্রতি বছর প্রথম জমিদারিতে খাজনা দেওয়ার যে পুণ্যাহের অনুষ্ঠান জমিদারের কাছে, সেই পুণ্যাহের অনুষ্ঠানের নিয়ম ছিল জমিদার বসতেন একটি সিংহাসন এবং তার সামনে প্রজাদের জন্য অসংখ্য আসন করা থাকত। এবং সেই আসন করবার ক্ষেত্রে জাত পাতের ভেদাভেদকে গুরুত্ব রাখা হতো, হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদকে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু রবীন্দ্রনাথ প্রথম প্রজাদের এই আসন বিভাজন নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন প্রজাদের আসনের কোনো বিভাজন থাকতে পারে না। তিনি সমস্ত বিভাজন রেখা তুলে দিতে চেয়েছিলেন, যদিও তা ছিল নীতি বিরুদ্ধ। কিন্তু রবীন্দ্রনাথ থামলেন না, শেষ পর্যন্ত করে দেখালেন। তিনি সমস্ত প্রজাদের একই আসনে বসালেন। এই যে রবীন্দ্রনাথের একটা ভূমিকা আমরা লক্ষ্য করলাম, সেটা হলো জাত পাতের ঊর্ধ্বে প্রজাদেরকে শুধু মানুষ রূপে দেখা। যে রবীন্দ্রনাথ তার পুনশ্চ কাব্যের প্রথম পূজার মতো কবিতায় কিরাত জাতির হয়ে কথা বলছেন, কিংবা তিনি কখনো বা তার যে কালের যাত্রার মতো নাটক, সেখানেও তিনি শূদ্রদের হাতেই এই সভ্যতার রথচক্রের বা সভ্যতার যে রথ, তার রশ্মি তাকে তুলে দিতে চাইছেন।
অর্থাৎ খেটে খাওয়া সাধারণ বঞ্চিত মানুষ, অবহেলিত মানুষ, জাতপাতের দিক থেকে পিছিয়ে পড়া মানুষের হয়ে রবীন্দ্রনাথ বারবার কথা বলছেন তার সাহিত্যে। এই যে রক্তমাংসের মানুষকে শুধুমাত্র মানুষ রূপে দেখা, জাতপাত থেকে তাকে বের করে নিয়ে এসে দেখা, রবীন্দ্রনাথের এই পাঠ, এই দীক্ষা কিন্তু হয়েছিল জমিদার হিসেবে প্রজাদের প্রতি তার দরদের মতো যে ভূমিকা, তার দরদপূর্ণ যে ভূমিকা, সেই ভূমিকার প্রেক্ষাপটে জমিদার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েই পূর্ব বাংলাতেই তিনি সেই পাঠ নিয়েছিলেন। এবং এই পুণ্যাহের অনুষ্ঠানের কথা যা আমরা বললাম তাই কিন্তু সেই দিকটাকে তুলে ধরে। কিংবা আরও মনে পড়বে চক্রবর্তী নামের চক্রবর্তী ব্রাহ্মণের সেই কথা। একজন বামুন মানুষ, ব্রাহ্মণ, তিনি চক্রবর্তী ঠাকুর বাড়িতে গণেশ পূজা করেন লোকের বাড়িতে গিয়ে। সেই মানুষটা রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে চাইতেন, কারণ রবীন্দ্রনাথ তো সবসময় চৌকিদার, নায়েব, ম্যানেজার এদের দিয়ে তিনি একটা পরীক্ষার মধ্যে থাকতেন, সহজে দেখা পাওয়া যেত না। তারপর রবীন্দ্রনাথ যে বোটের মধ্যে থাকতেন সেই বোটও একেবারে চরের গায়ে থাকতো না, জল থেকে কিছুটা দূরে থাকতো। কিন্তু এই সমস্ত চৌকিদার, নায়েবকে অতিক্রম করে রবীন্দ্রনাথের কাছে পৌঁছানো তো সহজ নয়। এদিকে চক্রবর্তী ঠাকুরের যা দিন চলছে না, শেষ পর্যন্ত একদিন জলে ঝাঁপ দিলেন, পৌঁছে গেলেন কবির কাছে। তিনি বোট ধরে উঠে রবীন্দ্রনাথের মুখোমুখি হলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার সমস্ত কথা শুনলেন, তিনি যে গণেশ পূজা করেন সেই মন্ত্র শুনলেন, এবং শেষ পর্যন্ত চক্রবর্তী ঠাকুরকে তিনি শিরোমণি ঠাকুর উপাধি দিলেন। এবং তার দুঃখ দারিদ্র্যের কথা শুনে জমিদার রবীন্দ্রনাথ তাকে 5 বিঘে জমি বিনা খাজনায় চাষের সুযোগ করে দিলেন। এই হলো প্রজাপালক পিতা স্বরূপ জমিদার রবীন্দ্রনাথের ভূমিকা। এখানেই বিষয়টা থেমে থাকেনি। রবীন্দ্রনাথ পরবর্তীকালে শান্তিনিকেতন কিংবা শ্রীনিকেতনে যে আদর্শ পল্লী গঠনের চিন্তাকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন, তার প্রাথমিক সূচনা এই পূর্ব বাংলাতেই ঘটেছিল। আমরা দেখব যে প্রজাতির উন্নতির জন্য তার নানা কর্মকাণ্ডের কথা। কুষ্টিয়া থেকে শিলাইদহ পর্যন্ত প্রায় দীর্ঘ পথ, প্রায় 6 মাইল রাস্তা তিনি তৈরি করে দিয়েছিলেন, এবং সেই মেরামতির দায়িত্ব দিয়েছিলেন রাস্তার গ্রামবাসীদের ওপর। শুধু তাই নয়, স্কুল প্রতিষ্ঠা তথা শিক্ষালয় প্রতিষ্ঠা, চিকিৎসালয় প্রতিষ্ঠা, এমনকি সমবায় নীতিতে ব্যাংক প্রতিষ্ঠার কথা আমরা জানতে পারি পরবর্তীকালে তিনি প্রতিশরে প্রায় 1,20,000 টাকা, যা তিনি নোবেল প্রাইজে পেয়েছিলেন, সেই 1,20,000 টাকা এবং বন্ধুবান্ধবদের থেকে পাওয়া টাকা যা তিনি সাহায্য হিসেবে পেয়েছিলেন, সব দিয়ে তিনি প্রতিশরে একটি সমবায় পদ্ধতিতে কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন, যাতে কৃষকেরা অল্প সুদে ধার নিতে পারে, ঋণ নিতে পারে। শুধু তাই নয়, তিনি প্রায় 80 বিঘা জমি শিলাইদহে কৃষিক্ষেত্রের উপযুক্ত তৈরি করেছিলেন, কৃষিক্ষেত্রের বা কৃষির উপযোগী করে তৈরি করেছিলেন। এখানেই থেমে থাকে না, তিনি গ্রাম প্রধান, মণ্ডলী প্রভৃতি পদ্ধতিতে বিচার ব্যবস্থা একটা চালু করেছিলেন, যাতে গ্রামের মানুষকে পয়সা খরচা করে একেবারে আদালত পর্যন্ত না ছুটতে হয়। এই যে প্রজাদের সুখ দুঃখের কথা যিনি ভাবছেন, তিনিই তো রবীন্দ্রনাথ ঠাকুর। প্রজাদের প্রতিটা দুঃখের হিসেব তিনি বোঝেন, তাই তাদের পাশে থেকে তাদের যাতে উন্নতি করা যায় সেটা তিনি বুঝতেন। তিনি রাশিয়ার চিঠিতে লিখেছেন যে ন্যায় তো জমিদারের নয়, চাষিরই অধিকার রয়েছে জমির সত্ত্বে, অর্থাৎ জমির ওপর জমিদারের নয়, চাষিরই অধিকার আছে। এই কথা তিনি যখন বলেন, তখন সেই চাষিকে তার অধিকার বুঝিয়ে দেওয়া, তাদেরকে স্বয়ং সম্পূর্ণ, তাদের আত্মনির্ভরশীল করে তোলা, আদর্শ পল্লী গঠনের ভাবনাকে বাস্তবায়িত করা, বিদেশি সার, উন্নত মানের কৃষি যন্ত্রপাতি ব্যবহার করানো, সবটাই তিনি পরবর্তীকালে করে গেছেন। শিলাইদহ, শাহজাদপুর, প্রতিশর পর্বে রবীন্দ্রনাথের ওই কয়েক বছরের কালপর্ব তাকে সারা জীবন চাষিদের পাশে থাকতে সাহায্য করেছে। তাই তো পরবর্তীকালে তিনি নোবেল প্রাইজের টাকা, যা তিনি 1,20,000 টাকার মতো সেখান থেকে তিনি ব্যয় করেছিলেন চাষিদের জন্য ব্যাংক প্রতিষ্ঠা করতে, ব্যাংক তৈরি করে দিতে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সারা জীবন চাষিদের পাশে থেকেছেন, কৃষকদের পাশে থেকেছেন, এবং তার পরবর্তীকালে সৃষ্টিতে বারবার মানুষের প্রতি যে দরদ, মানুষের কবি রবীন্দ্রনাথ রূপে আমরা তাকে যে চিনি, সেই রবীন্দ্রনাথ তার নিজস্ব পাঠ, নিজস্ব দীক্ষা, মানুষের হয়ে কথা বলার দীক্ষা এই শিলাইদহ, শাহজাদপুর, প্রতিশর অঞ্চলে
জমিদার রবীন্দ্রনাথ হিসাবে যে ভূমিকা তাঁর, সেই ভূমিকার মধ্য থেকেই তিনি সেই পাঠ নিয়েছিলেন। জমিদার রবীন্দ্রনাথ কেমন ছিলেন, আজকের পর্বের এই আলোচনা আমাদের এখানেই সমাপ্ত। আমাদের আলোচনা ভালো লাগলে এবং এই ধরনের আলোচনা আরও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।